সিলেটে নতুন করে স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর। হযরত শাহজালালের মাজার জিয়ারত, জানালেন বাস্তবায়ন হবে সকল প্রতিশ্রুতি। দেশ অস্থির করতে চায় বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিজম চাপালে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতা, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান, দিশাহারা চাষিরা। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। আজ সিলেট থেকে তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান, যে মাধ্যমে থাকুক তাদের দেশের অ্যাম্বাসেডর হতে হবে। তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে দেশের 64টি জেলায় একযোগে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। প্রথম আসরে মোট 8টি ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে। ফুটবল, ক্রিকেটের সঙ্গে থাকছে কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্টস। প্রথম ধাপে 12 থেকে 14 বছরের শিশু কিশোর এই মেগা ইভেন্টে অংশ নেবে। 3টি ধাপে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি স্পোর্টস। জেলা পর্যায়ে 1,60,000-এরও বেশি শিশু কিশোর এই আসরে অংশ নিচ্ছে। জেলা পর্যায়ে জয়ীরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। এরপর হবে চূড়ান্ত পর্যায়ের খেলা। সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরা ক্রীড়ার মাধ্যমে আগামী দিনের প্রতিনিধিত্ব করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক করা এবং সারা দেশে রেল সেবা বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথাও বলেন তিনি। বন্ধ কলকারখানা চালু সহ যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। সিলেটে বাসিয়া নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সঙ্গে ছিলেন সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকী। সরকারি সফরে শনিবার সকাল 10টায় পুণ্যভূমি সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় শহরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর 2 তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। পরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান জানান, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা, অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সাধারণ মানুষ। বৃষ্টির পানি যাতে ব্যবহার করা যায় তাই খাল খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। প্রধানমন্ত্রী জানান, বন্ধ কলকারখানা দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে সিলেটের আইটি পার্ক চালুর কথাও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গায় থাকা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আরও আধুনিকায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। এই কাজটি শুরু করতে পারলে
একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না, শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সুধী সমাবেশের পর সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদীর পুনর্খননের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে প্রতিটি কর্মসূচি সফলতার সাথে শেষ করলেন। তিনি বললেন, দেশের উন্নয়নে এবং জনগণের উন্নয়নের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে সবার জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, সিলেট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিরোধী দল মানুষকে ভুল বোঝাচ্ছে, আন্দোলন করছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। আগারগাঁওয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় এবং দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন। এলজেডি মন্ত্রী বলেন, ডাক্তার আব্দুল কুদ্দুস একজন অমায়িক মানুষ ছিলেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু তাকে প্রাপ্য সম্মান দেয়া যায়নি। মির্জা ফখরুল বলেন, আজকে সমাজ তার সমস্ত মূল্যবোধকে হারিয়ে ফেলেছে। সরকারের ভেতরে যত যাচ্ছেন তিনি তত আতঙ্কিত হচ্ছেন বলে মন্তব্য করেন। সমাজের সব দিকে ছড়িয়ে আছে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতি। দেশে এখন নিয়ম হয়েছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। এমন একটি সমাজে কিভাবে দেশে এগিয়ে যাবে প্রশ্ন রাখেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারে যেগুলো একমত হয়নি তাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, কিন্তু এখন বিরোধী দল অবলীলায় বলছে সব করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে, আনুপাতিক হারে আপার চেম্বার হবে। এটা আমরা কখনোই কি করিনি। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যেগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। কারণ একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ফ্যাসিজম চাপালে দেশ আবারও জুলাইয়ের পথেই যাবে বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাব ব্যাংকোয়েট হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন, জুলাই সনদ এবং গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার। বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এগিয়ে গিয়ে হাসিনার পথেই হারছে বিএনপি। সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা 6 সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 2 আসনের শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হেলাল। টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এখনও পানির নিচে 15,000 হেক্টরের বেশি জমির আধা পাকা এবং পাকা ধান। দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলায় দিশেহারা চাষিরা। উজানের ঢল ও বৃষ্টিতে প্রধান নদীগুলোর পানিও দ্রুতই বাড়ছে। রিপোর্ট করছেন মাসুম হেলাল, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। সুনামগঞ্জের হাওর জুড়ে কৃষকের জীবনযুদ্ধ। বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা চাষিরা। শুক্রবার ভোররাত থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাইল্লানিতে বাঁধের ওপর দিয়ে পানি উপচে পড়া শুরু হয়েছে। ফলে শালদিঘা হাওরের হাজারো কৃষক পড়েছেন চরম দুশ্চিন্তায়। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণেই এই পরিস্থিতি। পানির প্রবল চাপে এরই মধ্যে বাঁধের কিছু অংশ ভেঙে পড়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আংশিকভাবে পানি প্রবেশ নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। কৃষকরা জানান, হাওরের অর্ধেকের বেশি জমির ধান এখনো কাটা হয়নি। ফসল আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি অপূরণীয়। হাওর থেকে একটা খাসা ধান তুলছি, ফাইনাল ধরে দিছে। অনেক বৃষ্টি,
জ্বরের মাঝে ধান কাটতেছি, আমরা এই ফসলে আমরা জীবন। এদিকে শনিবার শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি হাওর পরিদর্শন করেছেন জামায়াত নেতা শিশির মনির। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সমন্বিত হাওরের পরিকল্পনা তৈরির দাবি তার। কিন্তু 3 মাসের ব্যবস্থা তো কাজ হবে না, এখানে সমন্বিত পরিকল্পনা দরকার হবে যে ভবিষ্যতে আর এরকম কোনোদিন হবে না। 1টা 2টা অনুদান দেওয়ার ব্যবস্থা করার নাম কৃষক বাঁচানো না, আপনারা করবেন হলো সমন্বিত পরিকল্পনা করবেন। টানা বৃষ্টির কারণে মাটি ক্ষয় হয়ে বাঁধ নিচু হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাঁধ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা। তাদের কী ধরনের হেল্প প্রয়োজন, তাদের জ্বালানি সমস্যা হচ্ছে কিনা হারভেস্টার চালানোর জন্য, তাদের শ্রমিক বিষয়ে প্রয়োজন, সেটা কিভাবে সমাধান করে দেওয়া যেতে পারে, তারা যেন সরজমিনে যেয়ে সেটা করছে, প্রতিদিন তার রিপোর্টও দিচ্ছে। প্রায় প্রতি বছর কৃষকের পাকা ধান ভেসে যায় জলাবদ্ধতায়। এ থেকে মুক্তির জন্য স্থায়ী সমাধান চান তারা। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় প্লান্ট নির্মাণ হওয়ায় সুপেয় পানির কষ্ট দূর হয়েছে 12,000 মানুষের। স্থানীয়রা জানান, একসময় দৈনন্দিন কাজের জন্য নদী বা খাল বিলের পানি ব্যবহার করতেন তারা। এতে পানিবাহিত রোগ সহ আক্রান্ত হতেন নানা রোগে। তবে সুপেয় পানির প্লান্ট নির্মাণের ফলে লাঘব হয়েছে সেই কষ্ট। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2024 সালের ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় টুঙ্গিপাড়া পাটগাতি ইউনিয়নের গহরডাঙ্গা মাদ্রাসার সংলগ্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পরীক্ষামূলকভাবে 3 মাস পাইপলাইনের মাধ্যমে গহরডাঙ্গা মাদ্রাসায় 4,500 শিক্ষার্থীর জন্য সরবরাহ করা হয় সুপেয় পানি। পরে শ্রীরামকান্দি এলাকায় 600 পরিবারকে যুক্ত করা হয় এই পাইপলাইনে। প্রথমে নদী থেকে ইনটেকের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্টের ভেসেলে পানি জমা করা হয়। এরপর কেমিক্যালের পানি পরিশোধন হয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছায়। এতে নানা দুর্ভোগ সহ কমেছে ওই এলাকার 12,000 মানুষের স্বাস্থ্যের ঝুঁকি। প্রায় 4243 শিক্ষার্থী রয়েছে, পুরুষ মহিলা মিলে। আমাদের এই শিক্ষার্থীদের যেই খাবারের পানি, এই খাবারের বড় একটা অংশ এটা থেকে হয়। সবসময় পানি থাকে, এখানে সমস্যা হয় না পানির ব্যাপারে, 24 ঘন্টা থাকে পানি। পানি পাওয়াতে তো আমাদের সংসারে লাভবান হয়েছে। আমরা পানি যে কষ্ট করছি সেই হিসেবে লাভবান এখন অনেকটাই হয়েছে। পানি আমাদের এখানে সাপ্লাই পানি আসার পরে আমাদের অনেকের কষ্ট লাঘব হয়েছে। আমাদের খালের থেকে পানি আনা লাগতো, ওখানে পানি নিরাপদ ছিল না, এখন আমরা নিরাপদ পানি পান করতে পারতেছি। আমরা খালে যাইতাম পানি আনতে, অনেক দূরে যাইতাম, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে। প্লান্টটি প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ট্রিটমেন্ট প্লান্টের উপরে একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপিত আছে। ওভারহেড ট্যাঙ্কিতে পানি যাওয়ার পরে ওখান থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে পানি, এবং আমরা এই পানির কোয়ালিটি টেস্ট করেছি ল্যাবে। পানির কোয়ালিটি 100% ঠিক আছে। এই পানির ফলে মানুষের ভোগান্তি যেমন কমেছে, তেমনি পানিবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমে এসেছে। পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সময়সীমা দেওয়া হয়ে থাকে, তাই কর্তৃপক্ষকে প্রতিদিন পানি সরবরাহ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রথম বাংলাদেশি হিসেবে এবার বিশ্বের 5ম উঁচু পর্বতশৃঙ্গ মাকালো জয় করেছেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। বাংলাদেশ সময় আজ ভোর 5:45 8,485 মিটার 5ম উচ্চতম শৃঙ্গ মাকালোতে ওঠেন তিনি। নেপালের মহালাঙ্গুর হিমালয় পর্বতটিতে এটি কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ। পৃথিবীতে 8,000 মিটার বা তারও বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট 14টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে 5টি জয় করলেন বাবর। এক্সপিডিশন মাকালো দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মাকালো অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গ্রেট ব্ল্যাঙ্ক 1 বা মহাকালো নামে পরিচিত মাকালো জয়ের উদ্দেশ্যে বাবর 7 এপ্রিল দেশ ছাড়েন। আগামীকাল তার বেস ক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে। কক্সবাজারের রামপুতে 20,000 পিস ইয়াবা সহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি। আটক পুলিশ সদস্যের নাম সজীব ব্যাপারী। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নে ছিলেন। সকালে রামু বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহাতাবউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রামুতে টেকনাফ কক্সবাজার মহাসড়কের একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এই সময় সজীবের ব্যাগ থেকে 20,000 পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক পুলিশ সদস্য সজীব ব্যাপারীকে বিজিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশের আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট।
মানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সকালে জেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার জাদুঘর চত্বরে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদী যে জায়গায় সেই জায়গায় খনন হবে। আশেপাশে যদি কেউ এটি দখল করে থাকে অবশ্যই প্রশাসন দখলদার মুক্ত করবে। টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর নদীতীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেছেন, দক্ষ লোককে বিভিন্ন ভাষা শিখিয়ে বিদেশে পাঠানোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বাংলাদেশের জনসংখ্যা কোনো সমস্যা নয়, বরং দেশের সম্পদ বলেও মন্তব্য করেন মন্ত্রী। জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপির নাম পরিচয় ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা ও সেবন করে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি একাধিক রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ২টি খাল খননের কাজ উদ্বোধন করা হয়েছে। সকালে ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে এই খনন কাজের উদ্বোধন করেন। খাল ২টি খননে মোট ব্যয় ধরা হয়েছে ১,৩,০০,০০০ টাকা। রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলা শহরের বনরূপা এলাকায় আয়োজিত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল জানান, এই ঘটনায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা হলে তা পিআইবিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি হয়। কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিল হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সিলেটে নতুন করে স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর। হযরত শাহজালালের মাজার জিয়ারত, জানালেন বাস্তবায়ন হবে সকল প্রতিশ্রুতি। দেশ অস্থির করতে চায় বিরোধী দল, মির্জা ফখরুলের অভিযোগ সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিজম চাপালে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতা, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান, দিশেহারা চাষিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকে সবাই।